আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। সংবিধানে পুনর্বহাল হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর, রাজনৈতিক দলগুলোর সন্তোষ প্রকাশ। কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী, 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা। জন্মের 7.5 বছর পর গর্ভের সন্তান ফিরে পেতে আইনি লড়াইয়ে নামার ঘোষণা লাকমিয়ার, নবজাতক কেনার কথা অস্বীকার চাঁদপুরের হান্নান কুলসুম দম্পতির। এবং রাজস্ব আয় শীর্ষে, নাগরিক সেবায় তলানিতে বগুড়া পৌরসভা, বেহাল দশা সড়কের। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। সকালে দেশের সব সেনানিবাসে, নৌঘাঁটি এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এদিকে দিনটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে 101 জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। বিকাল 4টায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও দেশের বিভিন্ন সেনানিবাসে দিনটি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজ জনসম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। আজকের এই দিনে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি সশস্ত্র বাহিনী বিভাগ সহ সকল সংশ্লিষ্টকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেশের সব দুর্যোগে সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকার কারণে এই বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যতে এই ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনীতে পরিণত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একইভাবে দেশনেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলেন, যা বৈশ্বিক পরিসরে ব্যাপক অবদান রাখে। ভবিষ্যতেও এই প্রয়াস অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 4 মহান বীরশ্রেষ্ঠ সহ মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল সেনাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে সশস্ত্র বাহিনী দিবসের সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছে আপিল বিভাগ। তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে কার্যকর হবে এই ব্যবস্থা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ থেকে আসা আপিল মঞ্জুর করে এই রায় দেন। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় মাইল ফলক বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে বিএনপি সরকারের আমলে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই ব্যবস্থার অধীনে পরবর্তী 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় সবচেয়ে বেশি।
তবে 2008-এ একই পদ্ধতিতে হওয়া নির্বাচনে বিজয়ী হয়েও উল্টো পথে হাঁটে আওয়ামী লীগ। 2011 সালে সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। সংবিধানে আনা হয় পঞ্চদশ সংশোধনী। রাজনৈতিক সরকারের অধীনে হওয়া দশম জাতীয় সংসদে বিনা ভোটে জয়ী হন 153 জন। পরবর্তী 3টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয় সবার কাছে। জুলাই গণ আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে উদ্যোগ নেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রিভিউ আবেদনের প্রেক্ষিতে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। শুরু হয় আপিল শুনানি। বৃহস্পতিবার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। রায় বলা হয়েছে যে অতীতের যে রায় দেওয়া হয়েছে এটি টেইন্টেড, বাংলায় বলে কলঙ্কিত, এবং সেই জন্য বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 13 অ্যামেন্ডমেন্টকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল সেই রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইন ইটস এন্টায়ারিটি। যেহেতু বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা হলো, তার ফলে ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা সংবিধানে ফিরে আসলো। এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক। আজকে রায়ের মাধ্যমে স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি, আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। রায়ের প্রতিক্রিয়ায় নিজের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। 20 বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে। আইনজীবীরা জানান, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বেশ কয়েকটি আবেদন আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিতে নিজের অনিবার্যতা প্রমাণ করেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আইনজীবীরা বলছেন, সর্বোচ্চ আদালতের এই রায়ে যেমন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো, তেমনি রাষ্ট্রের জনগণ ফিরে পেল তার ভোটের মালিকানা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে দেশে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল। এর ফলে আগামী নির্বাচন ব্যবস্থা সুসংহত ও গ্রহণযোগ্য হবে। অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ বাধামুক্ত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটা। এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বিগত দিনের মতো পাতানো করতে চাইলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে জামায়াত। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত নির্বাচনগুলো কলঙ্কিত নির্বাচন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ঐতিহাসিক এ রায়ে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরে আসবে। কেয়ারটেকার সরকার না থাকলে বা এই ধরনের একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে, 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্জল্য উদাহরণ। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সেই রায়টি দিয়েছেন। এই রায়ের মাধ্যমে কেয়ারটেকার সরকার বাংলাদেশে
আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। একটি সরকারের 5 বছর পূর্ণ হওয়ার পর কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালকে যুগান্তকারী রায় হিসেবে উল্লেখ করেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে জাতি এক দীর্ঘদিনের কলঙ্ক থেকে মুক্ত হলো। আখতার হোসেন আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারই এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য ও আস্থার সরকার ব্যবস্থা। নির্বাচনকে অবশ্যই অংশগ্রহণমূলক করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের আদেশে যে অস্পষ্টতা রয়েছে তা সরকারকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। তিনি জানান, এই বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত হলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। 14, 18 এবং 24 একতরফা নির্বাচন, হাসিনা সরকার যেগুলোকে দামি নির্বাচন আয়োজন করেছিল সেই ধরনের পরিস্থিতি এবং বাংলাদেশে ফ্যাসিবাদের দ্বার উন্মুক্ত হয়েছিল। আজকে ত্রয়োদশ সংশোধনে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে উচ্চ আদালত যে যুগান্তকারী রায় প্রদান করেছেন তার মধ্য দিয়ে হাসিনা সরকারের আমলে প্রদান করা কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং যে জাতি মুক্তি লাভ করেছে, আমরা এটাকে একটা ইতিবাচক ঘটনা হিসেবে দেখি। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে 2 দেশের মধ্যে 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানান পররাষ্ট্র সচিব। সফরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার সাথেও ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। আমাদের তরফ থেকে ভুটানকে নিশ্চয়ই প্রস্তাব দেওয়া হবে যে অর্থনৈতিক জোন তারা সুচারুরূপে এবং ব্যবহার করেন তাদের শিল্পায়নের জন্য, এবং সেক্ষেত্রে যদি তারা ব্যবহার করতে চান আমাদের তরফ থেকে কোনো আপত্তি থাকার কথা নয়। আমরা ভুটানকে প্রকৌশল এবং চিকিৎসা শিক্ষায় এবং খেলাধুলার ক্ষেত্রে কিছু বৃদ্ধি প্রস্তাব দেব। এটিএন বাংলার সংবাদ প্রচারের পর বাচ্চা কেনাকাটা অস্বীকার করেছে চাঁদপুরের হান্নান কুলসুম দম্পতি। তাদের দাবি, বিউটির মধ্যস্থতায় স্বেচ্ছায় শিশুটি দত্তক নিয়েছে খালেদা লাকমিয়া দম্পতি। বিনিময়ে গর্ভাবস্থায় খালেদার যাবতীয় খরচ বহন করেছেন তারা। তবে দালালিক কোনো প্রমাণ দেখাতে পারেনি এই দম্পতি। এদিকে নিজ সন্তান ফিরে পেতে আইনি লড়াইয়ে নামার কথা জানিয়েছেন লাকমিয়া। চাঁদপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। গর্ভেই মৃত্যু বলে নবজাতক বিক্রি করে দেওয়ার ঘটনার সূত্র ধরে এটিএন বাংলা টিম যায় চাঁদপুরের মতলব দক্ষিণে। অসুবিধা নাই, এটা একটা সিক্রেট ব্যাপার। সেখানে মুখোমুখি হয় হান্নান কুলসুম দম্পতির। স্বীকার করেন তাদের ঘরে বড় হওয়া ছেলেটি খালেদার। পাতানো বোন বিউটির মাধ্যমেই হস্তান্তর হয়েছে শিশুটি। ওর জন্মদাতা কারা? ওরা তো আমি বলে গেলাম, ওরা এই জন্মদাতা খালেদা লাকমিয়া। বাচ্চাটা বিউটির মাধ্যমে আমাদের কাছে আসছে। বিউটি সন্তান দিছে, এই বাচ্চা 4 মাস বয়সে পেটে ওরা নষ্ট করতে চাইছে। আমরা যাবতীয় খরচ চালাইছি তাদের। আমি তো বললাম 4 মাস থেকে তারা ফালা শুরু করছি, পেটে থাকা অবস্থায় পৃথিবীতে আসা পর্যন্ত। এতদিন পরে তারা কিভাবে এখানে আসলো, এইটা হলো এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হইলো, আমি মানলাম বিউটি মধ্যম, এটা স্বীকার। এতদিন তারা কেন বিউটি নামে মামলা করলো না? প্রমাণ হিসেবে উপস্থাপন করেন একটি সাদা কাগজে লেখা অঙ্গীকারনামা ও কিছু কল রেকর্ড। একটা সাদা কাগজে লেখা, আমি বলে গেছি যে সাদা কাগজে চাই না, এটা কিন্তু কোনো আইনি কাগজ না। আইনি কাগজ না, আমি তো প্রথমে বললাম স্ট্যাম্প যে করবো, ওটা তো 3 দিন পরে ডেট ছিল, এটা রাতের বেলা ঘটনা। বাচ্চা নিলে যে কিভাবে নেওয়া লাগে এটা জানে, বহুত কিছু জানি। বাংলা কাগজের যে টাইম নাই, বাংলার আছে না না আছে সেটাই তো দেখবে না। আমি তো মা, হ্যাঁ আমি তোমরা দিতারি, সমস্যা নাই, তোমার কাছে থাকবো। আমার কাছে 6 মাস বছর আমি হর এখানে না তাও 1 ঘন্টা লাগে, 10 মিনিটের লেগে আইবা, আয়া দেয়া। আমি বাঁচবো না ভাই, আমি বাঁচবো না, আমি আজ 1 মাস কেন খাই না। ছোট থেকে তিলে তিলে বড় করে তোলা সন্তানকে কেউ নিয়ে যাবে সেই চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে পাগল প্রায় কুলসুম। আমার অপরাধটা কি ছিল? তোরা কেন আমার দিলি? আমি নিঃসন্তানে মারছিলাম, আমি নিঃসন্তান
আমি বলছি তোরা বাচ্চা ফেটা থেকে বিক্রি করে, এটা কেমন কথা? আমি বিক্রি টিক্রিদের মধ্যে মানুষ কোনোদিন বিক্রি হয়? পরে ওর বাচ্চাটা যখন ব্যথা উঠছে রাত 3টা বাজে বিটি আমার কাছে ফোন দিছে, কুলসু খালাদা তো ব্যথা উঠছে, তো বাচ্চাটা যদি তুই না আনস ওরা বিক্রি করে এলে অন্য জায়গায় নয়। পরে নাজবেরিরা খালাস করতে করতে সময় হয়ে গেছে, তখন ফজরের একটু আগে দিয়া ওর টাকার প্রয়োজন ছিল। ওরা আমার তো 6 মাস কার খরচ কাজের রতের খরচ নিয়ে গেছে। বিটি খালেদা লাকমিয়া চিকনি চাড্ডা দিয়া টাকাটা ওরা হাত হাইতে টাকাটা নিছে। একটা নজর সন্তানটার দিকে তাকাইলো না, নিঠুর পাথর বাপ মা। আর আমি এত কষ্ট করে সন্তান করে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরি। আমি আর কিচ্ছু চাই না ভাই, আপনাদের কাছে শুধু আমার সন্তানটা চাই, আমি আর কিছু চাই না। আমি আর সন্তান করে অসহায় হয়ে গেছি। এত টেকে একটা দুধের প্যাকেট বলেন, গুমুত কাঁচান বলেন, আমি এত কিছু করিয়া যদি আমার সন্তান পর হয়ে যায়, আমি কি বাঁচবো ভাই? আমি বাঁচবো না। তবে এসব মানতে নারাজ শিশুটির আসল বাবা লাকমিয়া। ছেলেকে ফিরে পেতে আইনের আশ্রয় নেয়ার কথা জানান তিনি। আমার ছেলে যদি এরা না দেয়, আইনগত ব্যবস্থা নিয়ম অনুযায়ী কিভাবে উদ্ধার করা যায়, আমার সন্তানরা কিভাবে আনা যায়। চাঁদপুরের একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে লেখাপড়া করছে শিশুটি। বাচ্চাটির ভবিষ্যতের কথা চিন্তা করে উভয় পক্ষকে সমঝোতা করার আহ্বান এলাকাবাসীর। নিজের বাচ্চার তো বেশি করে ফেলছে, ওর বাবা মার কাছে আমার আবদার এটুকুই যে আসলো, দেখলো, পরিচয়ে যদি দিয়াও দেখতে চায় তাও দেখতে পারলো, বা পরিচয় গোপন করেও যদি দেখতে চায় তার ভবিষ্যতের জন্য, তা আলহামদুলিল্লাহ। বিনা দোষে দিল পিটির মাধ্যমে আমার আজকে অর্থ এলাকা সব করে দিলাম আমার সন্তানের। নবজাতকের জীবন নিয়ে একটি অবৈধ লেনদেন, পরে এর সাথে যুক্ত হয়েছে মায়া এবং বিচ্ছেদের গল্প। একদিকে গর্ভধারিণীর সন্তানকে কাছে পাওয়ার আর্তনাদ, অন্যদিকে শূন্য থেকে পেলে পুষে বড় করা মায়ের কান্না। এমতো অবস্থায় প্রশ্ন, কোন দিকে যাবে ছেলেটির ভবিষ্যৎ? কে পাবে এই সন্তানের দায়িত্ব? এই প্রশ্নের উত্তর কেবলই রয়েছে আইনের কাছে। মুশফিকুর রহমান, ATN বাংলা, চাঁদপুর। রাজস্ব আহরণের শীর্ষে থাকলেও নাগরিক সেবা বঞ্চিত বগুড়া পৌরবাসী। নগরীর অধিকাংশ সড়কেরই বেহাল দশা, দীর্ঘদিন সংস্কার না করায় প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লার বেশিরভাগ সড়ক খানাখন্দে ভরা। এতে বাড়ছে যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা। এছাড়াও সড়কে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। বগুড়া পৌরসভার নাগরিক দুর্ভোগ নিয়ে আজিজুল হাকিম রোমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কাগজে কলমে প্রথম শ্রেণী হলেও বগুড়া পৌরসভায় নেই উন্নয়নের ছোঁয়া। পৌর এলাকার অধিকাংশ সড়কেরই বেহাল দশা। দীর্ঘদিন মেরামত বন্ধ থাকায় প্রধান সড়ক থেকে অলিগলির পিচ উঠে গেছে, কোথাও তৈরি হয়েছে গর্ত। এতে প্রায়ই দুর্ঘটনায় পড়ছে স্কুলগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। রাস্তা ভাঙ্গা একত দুয়ে তো বৃষ্টি হলে রাস্তা মনে করেন 1 হাঁটু পানি হয়, নদী হয়ে যায়। নদী রাস্তার ভাঙ্গার কারণে প্রতিটা গাড়ি সোকা জাম্পার 6 মাসও টেকে না। এখন গাড়ির চাকার দাম বেশি, সেই চাকাগুলো ক্ষয় যায়। তো আমাদের এই নিয়মিত গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিথ্যাচার করেন যে এই রাস্তা টেন্ডার হয়েছে, অল্প দিনের মধ্যে হয়ে যাবে। আদৌ আজ পর্যন্ত আমরা সেটা দেখতে পাইনি। প্রতি বছর প্রায় 70 কোটি টাকা রাজস্ব আয় করলেও নাগরিক সুবিধা পাচ্ছেন না শহরবাসী। এর কারণ হিসেবে বাজেট সীমিত বলে দাবি পৌর কর্তৃপক্ষের। বগুড়া পৌরসভার সাধারণ রাস্তাঘাট মেরামত করার জন্যই প্রতি বছরে প্রয়োজন প্রায় 100 কোটি টাকা, আর ন্যূনতম ব্যবহার উপযোগী রাস্তা করার জন্য লাগবে প্রায় 500 কোটি টাকা। অর্থাৎ 2000 কিলোমিটার রাস্তা করার জন্য প্রায় এই মুহূর্তে 5000 কোটি টাকা প্রয়োজন। বেহাল সড়কের পাশাপাশি আছে যানজট সমস্যাও। ট্রাফিক পুলিশের জনবল কম থাকায় এ থেকে রেহাই মিলছে না বলে দাবি জেলা পুলিশের। পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ থেকে প্রচুর লোক আসে, যাতায়াত করে। এতে একটা শহরে বড় একটা প্রেশার পড়ে। একটা যানবাহন চালনা করতে পারে বা ব্যবস্থা না করে তাহলে একবারে বন্ধ করাটা মনে হয় যে কঠিন হয়ে যাবে, তখন আবার নগরবাসী ভোগান্তি বাড়বে। রাস্তাঘাট সংস্কার ও নগর পরিবহন ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিয়ে জনভোগান্তি কমানোর দাবি বগুড়া পৌরবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত জারি করা গ্রেফতারি পরোয়ানার আওতায় নিউ ইয়র্কে আসলেই তাকে গ্রেফতার করা হতে পারে। স্থানীয় সময় বৃহস্পতিবার ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে তাকে মামদানির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পর এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ABC 7 এক সরাসরি সাক্ষাৎকারে মামদানি বলেন, নিউ ইয়র্ক একটি আন্তর্জাতিক আইনের শহর। আইনের প্রতি শ্রদ্ধা দেখানো এবং সেই সঙ্গে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে সম্মান করা আমাদের দায়িত্ব, সেটা নেতানিয়াহুই হোক কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার জানিয়ে দেব খেলার খবর। মিরপুর টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে লড়ছে আয়ারল্যান্ড। 5 উইকেটে 98 রান নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। এর আগে ম্যাচের তৃতীয় দিন প্রথম ইনিংসে 476 রান করে অল আউট হয় টাইগাররা। মুশফিকুর রহিমের পর সেঞ্চুরি তুলে নেন লিটন দাসও। জবাবে 41 রানে প্রথম উইকেট হারায় আইরিশরা। 63 রানে বিদায় নেয় দ্বিতীয় ব্যাটার। টপ অর্ডারে কোনো ব্যাটারকে দাঁড়াতে দেননি বাংলাদেশি বোলাররা। তাতে 38 ওভার খেলে 98 রান তুলতে 5 উইকেট হারায় তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত দলের সংগ্রহ 5 উইকেটে 162 রান। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। আজ সশস্ত্র বাহিনী দিবস। শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। সংবিধানে পুনর্বহাল হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর। রাজনৈতিক দলগুলোর সন্তোষ প্রকাশ। কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী। 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা। জন্মের 7.5 বছর পর গর্ভের সন্তান ফিরে পেতে আইনি লড়াইয়ে নামার ঘোষণা লাকমিয়ার। নবজাতক কেনার কথা অস্বীকার চাঁদপুরের হান্নান কুলসুম দম্পতি। এবং রাজস্ব আয় শীর্ষে, নাগরিক সেবায় তলানিতে বগুড়া পৌরসভা। বেহাল দশা সড়কে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।